আন্তর্জাতিক স্তরে ভারতের উত্থানকে দমিয়ে দেওয়ার চেষ্টা, নয়াদিল্লিকে কেন্দ্র করে কূটনৈতিক ষড়যন্ত্র, নানা ধরনের প্রতিরক্ষা আতাত। এই ভূ রাজনীতি চক্রান্তের নেপথ্যে কোন কালো ছায়া? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে শুরু করছি এডিটর্স ডায়েরি। ভারতের সন্ত্রাস বিরোধী প্রত্যাঘাত অপারেশন সিঁদুরের বেদম মারের বদলা নিতে এখন মরিয়া হয়ে উঠেছে ওই পাকিস্তান। আগেই আপনাদেরকে বলেছিলাম, অপারেশন সিঁদুরে ধ্বংস হওয়া জঙ্গি ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করতে একযোগে কাজ করছে ওই পাক প্রশাসন এবং পাক সেনা ও জঙ্গিরা। আর সেই জঙ্গি ঘাঁটিগুলো এখন স্থানান্তরিত হয়েছে ওই খাইবার পাখতুনখোয়ায়। আর এখানেই আইএসআই সন্ত্রাসের আঁতুর ঘর সাজাতে প্রস্তুত। জানা গেছে এই আইএসআই এর নেতৃত্বে জোট বেঁধেছে দুই জঙ্গি সংগঠন, ইসলামিক স্টেট এবং লস্করে তৈবা। জঙ্গিদের এই নয়া জোটের উদ্দেশ্য হচ্ছে ওই বালুচিস্তান এবং আফগানিস্তানে অস্থিরতা তৈরির পাশাপাশি নতুন করে সন্ত্রাসের নেটওয়ার্ক তৈরি করা। সেই তালিকায় কি নাম রয়েছে ভারতেরও? কারণ জানা যাচ্ছে নতুন করে জম্মু এবং কাশ্মীরেও সন্ত্রাসের বীজ বপন করা শুরু হয়েছে। সম্প্রতি ভাইরাল একটি ছবিতে দেখা যাচ্ছে যে ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ অর্থাৎ ওই আইএসকেপির কমান্ডার মীর শফিক মেঙ্গাল একটি পিস্তল উপহার দিচ্ছে ওই লস্কর কমান্ডার রানা মোহাম্মদ আশফাককে। জানা যাচ্ছে যে এই আইএসকেপি জঙ্গি মীর শরীফের দায়িত্ব ওই বালুচিস্তানের মাস্তুং এবং খুজদার এলাকায় জঙ্গিদের জন্য নিরাপদ জায়গা খুঁজে বের করা এবং তাদেরকে ট্রেনিং দেওয়া। আর লস্কর কমান্ডার রানা আশফাকের দায়িত্ব ওই জঙ্গি সংগঠন বৃদ্ধির পাশাপাশি সন্ত্রাসী নেটওয়ার্ককে আরও বিস্তার করা। এদের নজর শুধু ওই বালুচিস্তান লিবারেশন আর্মি বা ওই তেহরিকে তালিবান পাকিস্তান নয়, অপারেশন সিঁদুরের প্রতিশোধ নেওয়াও তাদের অন্যতম লক্ষ্য। আপনারা সকলেই এই লস্করে তৈবা সম্পর্কে কম বেশি জানেন, কিন্তু ওই আইএসকেপি সম্পর্কে জানেন কি? আপনাদেরকে জানিয়ে রাখি, এই আইএসকেপি অর্থাৎ ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ আফগানিস্তানের একেবারে অভ্যন্তরে তাদের তৎপরতা বাড়তে শুরু করে ওই 2021 সালে তালিবান ক্ষমতায় ফেরার পর থেকেই। 2021 আগস্টের শেষ দিকে আমেরিকার একদম শেষ বিমানটি কাবুল বিমানবন্দর থেকে ছাড়ার সময় ভয়ঙ্কর এক বিস্ফোরণ ঘটিয়ে আত্মপ্রকাশ করেছিল পশ্চিম এশিয়ার এই জঙ্গি সংগঠনটি। আইএসকেপি বরাবরই ওই তালিবান বিরোধী। তাদের ওপর আবার পাক সেনা এবং আইএসআই এর কোনো নিয়ন্ত্রণ নেই। আন্তর্জাতিক গোয়েন্দা মহলের মতে এই দুটি জঙ্গি সংগঠনের মধ্যে এখন এক প্রকার পারস্পরিক সহযোগিতা তৈরি হচ্ছে। বালুচিস্তানের প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে লস্করের পুরনো নেটওয়ার্ক আর ওই আইএসকেপির নতুন যুদ্ধ কৌশল একত্রে ব্যবহার করা হচ্ছে। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন যে এই জোটের রূপ ওই আফগানিস্তানের যুদ্ধকালে আল কায়দা এবং লস্করে তৈবার ঐতিহাসিক জোটের মতন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। দুটি সংগঠন যদি পূর্ণমাত্রায় একসঙ্গে কাজ শুরু করে, তাহলে সেটা শুধু ওই পাকিস্তানের অভ্যন্তরই নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য একটা নতুন মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। আর যেটা ওই প্রতিশোধ স্পৃহায় অন্ধ হয়ে থাকা পাকিস্তান দেখতেই পাচ্ছে না। কারণ পাকিস্তান বরাবরই নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে প্রস্তুত। এদিকে গত বুধবার পাক সেনার ধারাবাহিক অভিযানের মধ্যেই প্রত্যাঘাত করেছে বিদ্রোহী গোষ্ঠী তেহরিকে তালিবান পাকিস্তান বা ওই টিটিপি। আফগানিস্তান সীমান্তে পাক আধা সেনার কনভয়ে হামলার ফলে মৃত্যু হয়েছে 11 জন পাক আধা সেনা। হামলার দায় স্বীকার করে নিয়েছে ওই তালিবান গোষ্ঠী। আসলে ওই পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অনেক দিন ধরেই সক্রিয় রয়েছে টিটিপি। 2022 সালের সেপ্টেম্বরে টিটিপি গোষ্ঠীর সঙ্গে পাক সরকারের শান্তি বৈঠক ভেস্তে গিয়েছিল।
আর তারপর থেকেই লাগাতার উত্তপ্ত হয়ে উঠছে ওই খাইবার পাখতুনখোয়া এলাকা। পাক সরকারের অভিযোগ, টিটিপিকে পেছন থেকে মদদ দিচ্ছে তালিবান শাসিত আফগানিস্তান। টিটিপির সদস্যরা আফগানিস্তানে গিয়ে প্রশিক্ষণ নেয় বলেও ওই পাকিস্তানের অভিযোগ, যদিও আফগান সরকার এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। ইসলামাবাদ তো এও অভিযোগ করছে যে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট বা ওই বিএলএফ এবং বালোচ রিপাবলিকান গার্ডস বা বিআরজি, সিন্ধু দেশ রেভলিউশনারি আর্মির যৌথ মঞ্চ বিএলএ জোট নাকি তৈরি হয়েছে ওই ভারতের মদতে, আর তাতেই তাদের প্রতিশোধের আগুন আরও বেড়েছে। এই আবহে একদিকে চিন্তা বাড়িয়েছে পাকিস্তানের সঙ্গে সৌদির প্রতিরক্ষা চুক্তি। এটি কার্যত এক ধরনের ন্যাটো ধাঁচের প্রতিরক্ষা জোট, যেখানে পাকিস্তান পশ্চিম এশিয়ার প্রভাবশালী দেশগুলিকে পাশে টেনে ভারতের জন্য এক কূটনৈতিক চাপের পরিস্থিতি তৈরি করছে। এই চুক্তির পর থেকেই ইসলামাবাদ ইসলামিক ন্যাটোর ডাক দিয়েছে, যেখানে কাতার, বাহরাইন, ইউএই এর মতন দেশগুলোকেও যুক্ত করার চেষ্টা চলছে। এরপর চিন্তা বাড়াচ্ছে ওয়াশিংটন এবং ইসলামাবাদের সাম্প্রতিক চুক্তি। দীর্ঘদিন F-16 যুদ্ধবিমানই ছিল পাকিস্তানের বায়ুসেনার মেরুদণ্ড। এবার সেই ফাইটার জেটগুলোকে আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সাজিয়ে তুলতে চলেছে ওই ট্রাম্প প্রশাসন। এই মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মারণাস্ত্র দিয়ে শত্রুপক্ষকে দৃষ্টিসীমার বাইরেও আঘাত হানা সম্ভব। পাকিস্তান পাচ্ছে এই ক্ষেপণাস্ত্রের C-8 ভ্যারিয়েন্ট, আর ভবিষ্যতে D-3 সংস্করণ হাতে আসলে যুদ্ধক্ষেত্রে রাওয়ালপিন্ডির ফাইটার পাইলটদের ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। 2019 সালে ওই অভিনন্দন বর্তমানের মিগ একেবারে ভেঙে পড়ার সময় যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, সেটিও ছিল ওই অ্যামরাম। এবার তারও উন্নত সংস্করণ পেতে চলেছে ওই পাকিস্তান। ইসলামাবাদ ছাড়া আমেরিকা থেকে এই M120 অ্যামরাম পাচ্ছে তুরস্ক এবং সৌদি আরবও। সূত্রের খবর, বর্তমানে পাক বিমান বাহিনী ওই মার্কিন ক্ষেপণাস্ত্রটির C-5 ভ্যারিয়েন্ট ব্যবহার করছে। যে কোনো সময় যে কোনো আবহাওয়ায় নিখুঁত নিশানায় আঘাত হানার ক্ষমতা রাখে ওই অ্যামরাম। 1991 সাল থেকে এই ক্ষেপণাস্ত্রটিকে ব্যবহার করছে মার্কিন বায়ুসেনা। 12 ফুট লম্বা এই মারণাস্ত্রটি 20 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। ইসলামাবাদ যে শ্রেণীটি পেতে চলেছে তার পাল্লা 130 থেকে 160 কিলোমিটার পর্যন্ত হতে পারে। অর্থাৎ অ্যামরামের সাহায্যে দৃষ্টিশক্তির বাইরে হামলা চালাতে পারবে তারা। সবকিছু ঠিক থাকলে 2030 সাল নাগাদ এই ক্ষেপণাস্ত্রটি হাতে পাবে পাক বায়ুসেনা। যুদ্ধবিমান শক্তি বাড়াতে পাকিস্তান হাত বাড়িয়েছে রাশিয়ার দিকেও। মস্কোর তৈরি RD-93MA ইঞ্জিন ইতিমধ্যেই চীনের সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত ওই JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমানে ব্যবহারের পরিকল্পনা চলছে। এই ইঞ্জিন মূলত সোভিয়েত যুগের RD-33-র উন্নত সংস্করণ, যা আগে ভারতের মিগ সিরিজেও ব্যবহার হতো। এছাড়াও বর্তমানে চীনের সঙ্গে যৌথ উদ্যোগে JF-17 থান্ডার ব্লক 3 নামের 4.5 প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করছে ওই ইসলামাবাদ। এই লড়াকু জেটে নাকি মস্কোর ইঞ্জিন ব্যবহার করার পরিকল্পনা রয়েছে রাওয়ালপিন্ডির, যা নয়াদিল্লির চিন্তা কিছুটা বাড়াতে পারে। এই গোটা প্রেক্ষাপটে আবার বিরল খনিজ সম্পদকেও হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে পাকিস্তান। আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও শোনা যাচ্ছে যে ট্রাম্প প্রশাসনের কাছে বিশেষ খনিজের রপ্তানি ঘুষ স্বরূপ ব্যবহার করে ওয়াশিংটনের সমর্থন আদায় করতে চাইছে ইসলামাবাদ।